আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাইব, পুরোটা সময় ধরেই। আর সবশেষে আলোচনার শেষে একটু গাজা ভূখণ্ড নিয়ে আলোচনা করব। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ 4 বছর পদার্পণ করেছেন। এই 4 বছর পদার্পণ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশ এটিকে বিভিন্নভাবে উদযাপনের আজকে প্রস্তুতি নিচ্ছে বা উদযাপন করেছে। আজকে ইউরোপের যে সকল নেতাগণ, ইউরোপের সকল রাষ্ট্রপ্রধানগণ আজকে ইউক্রেনে বৈঠক করেছেন। হ্যাঁ, আর যে সমস্ত রাষ্ট্রপ্রধানগণ ইউক্রেনে যেতে পারেন না বা যান নাই, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখান থেকে যুক্ত হয়েছেন। এক্ষেত্রে ইউরোপের রাষ্ট্রগণ একটা বার্তায় ইউক্রেনকে দিয়েছে যে আমরা তোমার পাশে আছি, তোমাদের পাশে বা ইউক্রেনীয়দের পাশে আমরা আছি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদিও ইউক্রেনকে ছেড়ে যায়, তারপরে ইউরোপীয় রাষ্ট্রগণ হয়তো তার পাশে থাকবেন। এখন তার ইউক্রেনের পাশে কতটা থাকতে পারবে সেটাও একটা বিষয়। আবার ইউরোপ যেই পরিমাণ থাকবে অতটুকু কি ইউক্রেনের আসলে পরিপূর্ণ হবে কি না, অর্থাৎ ইউক্রেনের যেই পরিমাণ দরকার, সহায়তা কন, সামরিক শক্তি বলেন, অস্ত্রশস্ত্র বলেন, এই পরিমাণ কি আসলে ইউরোপ দিতে পারবে? এটা প্রশ্ন থেকে যায়। আসলে সম্ভব না ইউরোপের দেওয়া, কেননা ইউরোপ অতটা বেশি দিতে পারবে না। এখান থেকে যুক্তরাষ্ট্র যদি সরে যায়, ইউক্রেনকে বাঁচাইতে ইউরোপ পারবে না। যাও, ওই আলোচনা আমরা সেদিকে যাচ্ছি না। আমরা ইউক্রেন যুদ্ধের বিষয়ে যে আলাপগুলা করব, যেটা হচ্ছে গিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট একটা কথাই বলছেন। তিনি বলছেন যে আমি পদত্যাগ করব, অর্থাৎ আমি পদত্যাগ করলে যদি যুদ্ধ বন্ধ হয় অথবা ন্যাটোর সদস্য করা হয়, তাহলে সে পদত্যাগ করবে। আসলে জেলেনস্কি এখানে পদত্যাগ করা বা না করার কোনো বিষয় না, কেননা জেলেনস্কির যদি পদত্যাগ কর স্বেচ্ছায় যদি করতে চাইতো তাহলে সে পূর্বেই করতো, অনেক আগেই করতো। তাহলে ইউক্রেন আজকে বঙ্গুর অবস্থা হতো না, রাশিয়ার সাথে যুদ্ধ এড়ানো যেত। কিন্তু আজকে ইউক্রেন রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, ইউক্রেনকে প্রায় ধূলিসাৎ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আজকে তিনি বলতেছেন তিনি পদত্যাগ করবেন প্রয়োজনে ইউক্রেনের স্বার্থে। এখন ইউক্রেনের স্বার্থ কি তার পদত্যাগের মাধ্যমে, সেটা আমার বোধগম্য নয়। হ্যাঁ, এখানে তিনি থাকলেও রাশিয়ার সাথে একটা সমঝোতা হবে, তিনি না থাকলেও একটা সমঝোতা হবে। এখন প্রশ্ন হতে পারে তিনি থাকলে কিভাবে রাশিয়ার সাথে সমঝোতা হবে। আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষমতায় আছে মূলত, এখানে বসে আছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। এখন যুক্তরাষ্ট্র যদি এখানে থেকে না চায়, তাকে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যদি না চায়, তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট আসলে ক্ষমতায় থাকতে পারবে না। এটা সে নিজেও ভালো করে জানে। এখানে তিনি যে বলছেন যে স্বেচ্ছায় পদত্যাগ করবেন, এখানে আমার মনে হয় যে ট্রাম্প সাহেব এখানে তাকে সময় বেঁধে দিয়েছেন। হয় তুমি 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন, তুমি 1 সপ্তাহের ভিতরে হয় আমাকে প্রাকৃতিক সম্পদের ভাগ দাও, না হয় তুমি পদত্যাগ করো। এখন প্রাকৃতিক সম্পদের ভাগ দেওয়ার পরেও কিন্তু তার পদত্যাগ করতে হইব। এখন জেলেনস্কি যদি পদত্যাগ নাও করে, তাহলে যুক্তরাষ্ট্র তাকে বিভিন্ন ছলে বলে কৌশলে পদত্যাগ করাবে। কেননা হয়তো তারা হত্যার হুমকি দিবে। তারা যদি হত্যার হুমকিও যদি সরাসরি না দেয়, হ্যাঁ, তাকে এমন বেইজ্জতিভাবে হয়তো পদত্যাগ করাতে চাইবে। জেলেনস্কি হয়তো সেখান থেকে বাঁচার জন্য মানে মানে যেই আপনার যেই হ্যায় প্রতিপন্নভাবে যে পদত্যাগ, সেটা থেকে হয়তো বাঁচার জন্য জেলেনস্কি হয়তো বলতে পারে যে আমি পদত্যাগ করব। এটাও হতে পারে একটা বিষয়, আবার নাও হতে পারে। আসলে আন্তর্জাতিক বিষয়গুলো আমরা তো অনুমান নির্ভর কথা বলতেছি, বাস্তবতা কতটুকু আসলে জানি না। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন তিনি যেন যদি দেশের প্রয়োজন বা স্বার্থে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। আর এখানে তিনি আরেকটা কথাও বলছেন, যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেন $500 মিলিয়ন, 500 বিলিয়ন যেন দাবি করতেছে, যেন সেখানে তারা ব্যয় করছে। এখানে ইউক্রেনের প্রেসিডেন্টের কথা হচ্ছে কি, আসলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেই অর্থগুলো দিয়েছে সেগুলো তারা এখানে সহায়তার নামে দিয়েছে, এখানে তাদের লেনদেনের কোনো বিষয় না এখানে। হ্যাঁ, যে সমস্ত এখানে আর যুক্তরাষ্ট্র যেটা 500 বিলিয়ন বলতেছে, আসলে এটা 500 বিলিয়ন না, এটা ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী এটা 100 বিলিয়ন হতে পারে। হ্যাঁ, এখন ট্রাম্প সাহেব এখানে 5 গুণ বাড়ায়া 500 বিলিয়ন বলতেছে, কোনটা সঠিক আমরা জানি না। তারপর আপনার দেখেন, এখানে ট্রাম্প আসলে একজন বাণিজ্যিক ব্যক্তি। আমাদের পূর্বের ভিডিওতে আমি বলছি, ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী মানুষ। তিনি সব কিছু ব্যবসায়ের মাধ্যমে চিন্তা ভাবনা করতে
চাইছেন হয়তো, কেননা তিনি রেফারেন্স টানতেছেন ইউরোপও ইউক্রেনকে যে টাকা দিয়েছে সেটা তারা দিয়েছে ধার হিসেবে। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা, ট্রাম্পের কথা। যেহেতু ইউরোপ ইউক্রেনকে ধার হিসেবে দিয়েছে, যুক্তরাষ্ট্র কেন এমনি টাকা দিবে? মানে যুক্তরাষ্ট্র যে 500 বিলিয়নের কথা ট্রাম্প বলতেছেন, যে 500 বিলিয়ন কেন আমরা এমনি এমনি ইউক্রেনকে দিয়ে দিব, আমাদের লাভ কি? না, এখন তার কথা হচ্ছে না, আমরা এত এমনি এমনি টাকা দিতে পারবো না, আমরা যা দিয়েছি ওইটা আমরা এখন লাভ সহ চাচ্ছি। লাভ সহ হয়তো সে ওই 500 বিলিয়ন বললে বলতে পারে, হয়তো আর কি। যেহেতু এখানে জেলেনস্কি 100 বিলিয়নের কথা বলতেছে, এখন ট্রাম্প 500 বিলিয়নের কথা বলতেছে, অর্থাৎ 5 গুণের বেশি। এখন হয়তো আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প হয়তো এখানে লাভ সহ 500 বিলিয়ন বলতেছে, হয়তো আর কি। আর এখানে যে জেলেনস্কির পদত্যাগপত্রের বিষয়টি, আসলে এটা জেলেনস্কি চাইলেও পদত্যাগ হবে একটা সময়ে, না চাইলেও হবে। এখানে জেলেনস্কির ইচ্ছাটা আসলে বেশি প্রাধান্য না আর কি। এখানে তাকে অস্থায়ীভাবে রাইখে এই আলোচনাগুলো করতে চাইতেছে যুক্তরাষ্ট্র এবং হ্যাঁ রাশিয়া। তবে একটা সময় এ বিষয়ে ট্রাম্প একটা আপনার হয়তো ট্রাম্পের তার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বা তার যে সমস্ত উপদেষ্টাগণ আছেন তারা কনভিন্স করবেন যে ইউক্রেন রাশিয়া ইস্যুতে বা সেই আলোচনায় ইউরোপের একটা প্রতিনিধি থাকুক। এক্ষেত্রে হয়তো ট্রাম্প একটু একটু সম্মতি দিয়েছেন, সেখানে একটা ইউরোপের জন্য একটা চেয়ার থাকতে পারে সেই আলোচনার টেবিলে, একটা যুক্তরাষ্ট্রের চেয়ার, একটা ইউরোপের চেয়ার, অর্থাৎ টোটাল ইউরোপের একটা চেয়ার, আবার রাশিয়ার একটা চেয়ার, ইউক্রেনের এখানে রাখবে, ইউক্রেনের একটা চেয়ার, অর্থাৎ 4টা চেয়ার থাকবে, একটা যুক্তরাষ্ট্র, একটা রাশিয়া, একটা ইউক্রেন, একটা ইউরোপ। এখন ইউরোপের চেয়ার নিয়ে বাঁচবে সেখানে আপনার এই কারাকারি লাগবে, যেটা বাংলা ভাষায় বলা যায় আর কি, কারাকারি যেটা আমরা বলি, হ্যাঁ, বা হুড়োহুড়ি। এখন ইউরোপের যেই একটা চেয়ার থাকবে, এই চেয়ারে বসবে কে বার্গেনিংয়ের টেবিলে, আলোচনার টেবিলে? জার্মান বসবে, ফ্রান্স বসবে, না ইটালি বসবে, না ইউরোপীয় যে সমস্ত প্রতিনিধি বা ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত নেতা বা প্রধান নেতা ইউরোপীয় ইউনিয়নের, না তাদের যে কোনো কেউ বসবে? এটা নিয়ে আসলেই খুবই মানে একটা টানাটানি লাগবে। জার্মান চাইবে জার্মান বসতে, অর্থাৎ জার্মান বসে জার্মানের ভাগ সে নিতে চাইবে তার স্বার্থে। এখানে ফ্রান্স বসতে চাইবে, ফ্রান্স তার স্বার্থ দেখতে চাইবে, কেননা এখানে ফ্রান্সও বিনিয়োগ করছে, জার্মান বিনিয়োগ করছে। হ্যাঁ, অন্যান্য আরও যে সমস্ত ইউরোপীয় দেশগুলো আছে এখানে সবাই বসতে চাইবে, কম বেশি সবাই কিন্তু এখানে বিনিয়োগ করছে বা এখানে সহায়তা করছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র যে পরিমাণ বিনিয়োগ করছে সেখানে সে যদি ইউক্রেনের ভাষ্য অনুযায়ী 100 বিলিয়নের কথা বলে, এখানে যদি ট্রাম্প যদি 500 বিলিয়ন বলতে পারে, অর্থাৎ সে লাভ সহ নিতে চাইতেছে প্রাকৃতিক সম্পদের, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের ভাগ বসায়া। এখন ইউরোপ চিন্তা করতেছে তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও তো সেখান থেকে নিতে পারবো। এখানে যুক্তরাজ্য কিন্তু আছে, যুক্তরাজ্য তো অলরেডি পূর্বের একটা চুক্তি আছে, হ্যাঁ, যে এই চুক্তির অধীনে সে সেখান থেকে প্রাকৃতিক সম্পদের কিছু অংশ নিবে। এই হিসাবে সে কিন্তু দেখেন কম লাফায় সে চুপ করে আছে নিম্নিম্বা শয়তানের মতো। যাক, এইভাবে চলতেছে। তারপর এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আসলে দীর্ঘমেয়াদী হবে না, কেননা এখানে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী হবে না সেটা বললে ভুল হইতেছে আসলে আমার, কেননা দীর্ঘমেয়াদী তো অলরেডি হয়েই গেছে, 4 বছরে পদার্পণ করছে, 3টা বছর শেষ। এখন এটা দীর্ঘমেয়াদী হবে না এই কথাটা বলা ভুল, তবে সামনে আর বেশি এগোবে না এটা বলা যায়। যেহেতু এখানে যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া যুদ্ধটা বন্ধ চাইতেছে, এখানে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র হয়তো বিভিন্ন রকম চুক্তি করবে, চুক্তির অধীনে ইউক্রেনের স্বার্থ তো দেখাই হবে না, বরং এখানে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ দেখবে। কেননা যুক্তরাষ্ট্র কেন আর তো সব কিছু থুয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইতেছে? গাজা ভূখণ্ডের যে যুদ্ধ চলতেছে, যে হামাস ইসরায়েল, হ্যাঁ, সেখানে তো তারা যাচ্ছে না, তারা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চাইতেছে কেন? অর্থাৎ এখানে তাদের স্বার্থ আছে, এই জন্য এখানে তারা যুদ্ধ বন্ধ করতে চাইতেছে। আর এই স্বার্থ যেখানে নাই সেখানে যুক্তরাষ্ট্র নাই, হ্যাঁ, এইভাবে হয়তো তারা আগাইতেছে। তারপর আপনার এখানে রাশিয়ার যেই সমস্ত যেই আজকে ইউক্রেনের বিষয়ে একটা সমঝোতা আসবে যুক্তরাষ্ট্র এবং এই রাশিয়া। এখন এখানে ইউক্রেন চাইতেছে ভাই তুমি যে রাশিয়ার সাথে আগে যাইতেছো বা আলোচনা যাইতেছো, এখানে আমার কি করে গেল? এখানে ইউক্রেনের কথা হয়েছে ভাই আমার স্বার্থটা কি, আমার কীভাবে রাশিয়ার সামনে থেকে বাঁচাইলা বা বাঁচাইবা?
কেননা এখানে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সাথে যে কোনো একটা আপনার সমঝোতায় করে, এখানে ইউরোপ যতই বলুক যে তারা ইউক্রেনকে সহায়তা করবে বা ইউক্রেনের বিপদে আপদে আগে আসবে, আসলে এটা সম্ভব না। এখন ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী যে রাশিয়া যখনই সুযোগ পাবে তখনই আমার উপরে সে হামলা করবে। কেননা 2014 সালে সে ক্রাইমিয়া অঞ্চল দখল করে নিছে, তারপরে সে আবার 2022 সালে এসে সে এখানে আবার আবার হামলা করছে। হ্যাঁ, এখন এইভাবে যখন চলতেছে, বুঝছেন, পুতিন এখানেই বসে থাকবে না। পুতিন সামনে সুযোগ পাইলে আবার সে শক্তি অর্জন করে সে আবার হামলা করবে। তাই ভাই তোমরা এইভাবে না করে তোমরা আন্তর্জাতিকভাবে একটা মানে জোট গঠনের মতো করে আমাকে বাঁচাও, স্থায়ী একটা সমাধান দাও। এখন স্থায়ী সমাধান কিভাবে? এখন ট্রাম্প হয়তো কি করবে, ট্রাম্প আছে 4 বছর, 4 বছরের লেগে কি ট্রাম্প স্থায়ী সমাধান দিবে? দিবে না। আইবকে ইউরোপের দেশগুলো, ইউরোপের জার্মানের চ্যান্সেলর অলরেডি ওলাফ শোলস আজকের নির্বাচনে হাইরে গেছে। সেখানে অন্য নেতা আসছে, অন্য যে নেতা আসছে তার নাম হয়েছে গিয়ে আপনার ফ্রেডরিক মার্টস সে হয়েছে যে আপনার ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সে নেতা, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির ফ্রেডরিক মার্টস সে চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা কি সে হয়ে গেছে আর কি, অন্য দলের সাথে সে জোট করে আসবে। অর্থাৎ ওলাফ শোলস যে সমস্ত নীতিগুলো বা সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো তো ফ্রেডরিক মার্টস তো আসলে ওই সমস্ত ওই নীতিতে হাঁটবে না। সে তার মতো নীতি বা তার মতো এজেন্ডা তৈরি করবে, ওইভাবে সে আগাইবে। তারপর আসেন আমরা যাই এই ফ্রান্সের নির্বাচন হলে হয়তো এনামুল ম্যাক্রন হারিয়ে যাবেন, হারিয়ে গেলে বা তিনি না থাকলে অন্যরকম কেউ আসবে। হ্যাঁ, এখন এইভাবে এরা তো আসলে পারবে না। এই জন্য ইউক্রেন চাইতেছে ভাই আমার একটা স্থায়ী একটা সমাধান দাও, তোমরা সবাই একটা জোট গঠন করো বা একটা আলাদা একটা বাহিনী গঠন করে হলো আমারে বাঁচায় যাও। হ্যাঁ, শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনের মতো আর কি, এইভাবে। এখন যাও এটা কী হয় সেটা আমরা জানি না। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা হয়েছে যে আপনি দেখেন ট্রাম্প যেহেতু বিজয়ী হয়েছে, বিজয়ী হওয়ার পর থেকে আসলে বিশ্বটাকে কীভাবে উলট মানে কীভাবে আপনার নাচাইতেছে বললেই চলে, মানে স্থায়ী কোনো কিছু নাই, হঠাৎ যে মানে রাতারাতি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন। এই যে নিজ দেশের ভিতরেও যুক্তরাষ্ট্র যেমন তাদের যেই বিশ্বের দনকুবের আর কি, যেটা যে ইলন মাস্ক কী করতেছে, তাদের যে সরকারি পরিদপ্তরগুলো আছে ওগুলা সে দেখতেছে। এখন সেখানে সে দেখলো কি তাদের যে ইউএস এইড নামে সারা পৃথিবীতে তারা যে সহায়তা করে ওইখান থেকে তারা বাংলাদেশ সম্পর্কে তারা বিভিন্ন তথ্য ফাটাইতে ধরছে। দুইটা ব্যক্তির নামে একটা প্রতিষ্ঠান বা দুজন কর্মী আর কি, তাদের ভাষ্য অনুযায়ী দুজন কর্মীর একটা প্রতিষ্ঠান, সেখানে 29 বিলিয়ন না কত 29 হ্যাঁ এরকমই 29 মিলিয়ন টাকা নাকি এখানে দিয়েছে। ভারতের ক্ষেত্রেও এরকম একটা অ্যামাউন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। আবার ইলন মাস্ক তাদের দেশের যে সমস্ত সরকারি যে সমস্ত লোকজন আছে, হ্যাঁ, তাদেরকে মানে ছাঁটাইয়ের যেই মহাপরিকল্পনা হাতে নিয়েছে সেখানে সে অলরেডি নিজ দেশের ভিতরে উলটপালট করতেছে। তারপরে হচ্ছে কি আপনার এই যেই খরচ কমানোর সংক্রান্ত বিষয়গুলা এগুলা কিন্তু ইলন মাস্ক দেখতেছে। তারপর আপনার দেখেন ওই যুক্তরাষ্ট্রের যেই সমস্ত এই কর্মচারীগণ আছেন তাদেরকে ইলন মাস্ক এসএমএস করছে কালকে তোমরা 1 সপ্তাহের ভিতরে মানে সর্বশেষ 1 সপ্তাহের ভিতরে তোমরা কি ভালো কাজ করছো এই বিষয়ে আমার কাছে তোমরা মানে কর্মকর্তাগণ ব্রিফ করো, তাহলে দেখি আমি তোমরা কি ভালো কাজ করছো। মানে অর্থাৎ এইভাবে মানে কীভাবে কী করতেছে সব উলটপালট করিয়া এই অর্থাৎ ডানপন্থীগণ এইভাবেই যখন করে মানে ক্ষমতায় আসে এরা এইভাবেই আসলে সব একটু আলঝোল করে নেয়। হ্যাঁ, আর আপনারা দেখেন ডানপন্থী আরেক ইউরোপীয় নেতা যেমন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়াস মেলোনি, তিনি কী করছেন যুক্তরাষ্ট্রের যেই বর্তমান সরকার অর্থাৎ ট্রাম্পের যে দল ওই দলের আপনার যেই এই একটা সমাবেশ আর কি, সমাবেশের মতোই বলতে পারেন। ওই সমাবেশের আলোচনায় ট্রাম্পও বক্তব্য দিচ্ছে। পরবর্তীতে একটা সময় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়াস মেলোনি তিনি আপনার আলোচনা করে তিনি বলে কি আমরা ডানপন্থীরা যখনই কোনো কথা বলি তখন যারা বামপন্থী আছে তারা বলে যে বিশ্বের জন্য হুমকি স্বরূপ। এখন যখন বামপন্থীরা কথা বলে তখন সেটা কি কুকিল সুরের কথা, ওটা কি বিশ্বের জন্য মহামধুর বয়ে আনবে, তার কথা হচ্ছে এরকম।
এখন তারা সবসময় চায় যারা ডানপন্থী আছে তাদেরকে দমায় রাখতে, কিন্তু আসলে এখন দেখেন আপনি জর্জিয়ার আর ইটালির প্রধানমন্ত্রী মেলোনি, তিনি কিন্তু ডানপন্থী, তার উত্থান হয়েছে। তারপর হচ্ছে কি আপনার ভিক্টর অরবান আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ভিক্টর অরবান হচ্ছে কি আপনার কোন দেশের জন্য প্রেসিডেন্ট, আমার মনে আসতেছে না এখন। হুম ভিক্টর অরবান, তিনিও কিন্তু বামপন্থী নেতা ইউরোপের। এরকম আরও অনেক বামপন্থী নেতাদের উত্থান হবে, ডানপন্থী নেতাদের উত্থান হবে, যারা হ্যাঁ পৃথিবীতে ডানপন্থীদের উত্থান হওয়া মানে পৃথিবীতে একটা যুদ্ধ যুদ্ধ ভাব আসা আর কি। অর্থাৎ ট্রাম্প যেভাবে সাজাইতেছে ডানপন্থী মানে বামপন্থী ইয়াগুলাকে, শিবিরগুলাকে, আসলে এইভাবে সাজানোর পরে দেখবেন হয়তো বিশ্বে অন্য একটা কিছু হইতে পারে আর কি। এখন এটা তো হয়তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, তবে স্বাভাবিক প্রক্রিয়া দেখলে এরকম মনে হয় আর কি। তো দেখেন আপনার মিস্টার ট্রাম্প কী করছে, তার দেশের সেনাপ্রধান কীভাবে কাকে নিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে গিয়ে তাদের দেশে যে সেনাপ্রধান হবে, অর্থাৎ ফরেস্টার যেই জেনারেল মানে ফরেস্টার যেই জেনারেলগণ থাকেন সেখান থেকে সেনাপ্রধান নিয়োগ করবেন। কিন্তু ট্রাম্প করছে কি, ওই সমস্ত নিয়ম নীতি দূর, কিসের নিয়ম নীতি, ওটি দারদারি না। তিনি করছে কি অর্থাৎ 3 স্টার মানে 3 স্টার প্রাপ্ত একজন জেনারেলকে তিনি ইয়ান সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এখন আপনি কইতে পারেন যে 3 স্টার দিছে দেখে কী হয়েছে, অর্থাৎ তার উপরের র্যাঙ্কে, অর্থাৎ জুনিয়র র্যাঙ্কে থেকে তিনি সেনাপ্রধান হয়েছেন, অর্থাৎ তার যারা তার থেকে উপরের র্যাঙ্কে 4 স্টার অর্থাৎ 1 স্টার উপরে, তাদেরকে তিনি কীভাবে ব্রিফ করতে যাবেন সেটা হয়তো ক্ষমতা হলে আসলে সবাই পারে, আপনি এটা বলবেন হয়তো বা। কিন্তু তাকে কেন নিয়োগ দিয়েছে, আবার কিন্তু কি তিনি অবসরে যাওয়ার পরে নিয়োগ, চিন্তা করছেন। এখন এই ক্ষেত্রে হয়তো ট্রাম্প এইটা চাইতেছেন যে এর আগের ফিতে আমি আমার নিজের মতো অনেক কিছু করতে পারি না, এই ক্ষেত্রে পেন্টাগন অনেক বাধা দিছে, তাই এই ফিতে আমাকে যাতে পেন্টাগন আমি কিচ্ছু চাই না, কেউ যাতে আমার বাধা না দেয়, আমি যখন যেটা বলবো সবাই ওইটা মানে ইয়া করার জন্য, ওইটা পালন করার বা তামিল করার জন্য সবাই যাতে উদ্গ্রীব থাকে, এবং সবাইকে যাতে ওইভাবে সে নিজের ইচ্ছা মতো নাচাইতে পারে আর কি। এরকম যখন ইচ্ছা কার কোনো জায়গায় যুদ্ধ বাজানো, যখন ইচ্ছা কোনো জায়গায় শান্তি করুক, যখন ইচ্ছা হ্যাঁ যেরকম ইচ্ছা, অর্থাৎ কে শত্রু কে মিত্র, শত্রুরে বন্ধু বানাবো, বন্ধুরে শত্রু বানাবো, এরকম মানে যখন যা নিজের ইচ্ছা, অর্থাৎ কেউ যাতে বাধা দিতে না পারে নিজের পছন্দের মতো। এখন হয়তো যে মানে নিয়োগ সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিছে, সকল মানে নিয়ম নীতি তোয়াক্কা না করে সে হয়তো ট্রাম্পের বেশি অনুগত, ট্রাম্প যেটা বলবেন সেটাতে হয়তো হয় ইয়েস স্যার ইয়েস স্যার, জি হুজুর করবেন। হ্যাঁ, এটা হইতে পারে, এই জন্য হয়তো তাকে পছন্দ করছেন। হ্যাঁ, হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে হয়তো তিনিও হয়তো ভালো কোনো ভূমিকা পালন করতে পারেন, বলা যায় না। তাই সর্বশেষ ইউক্রেন রাশিয়া ভালো হোক, যুদ্ধ শেষ হোক, হ্যাঁ এটা আমরা চাই। আর ইউরোপের এখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছেন যে আমি যখন নির্বাচিত হওয়ার পর থেকে অনেক পরিকল্পনা নিয়ে আসে, অর্থাৎ অস্ত্র উৎপাদনকারী হ্যাঁ কিছু প্রতিষ্ঠান আর কি। তাদের কথা কি, তারা কথা হয়েছে যে দেখো আমি এই যে একটা পরিবেশ বান্ধব একটা বিমান বানাইছি, এটা দিয়ে তুমি হ্যাঁ যুদ্ধ যুদ্ধ করলে সেখানে তোমার মনে করো পরিবেশের ক্ষতি হবে না, অর্থাৎ পরিবেশ খেলা ইত্যাদি নিয়ে এসে ট্রাম্প এদেরকে বলে বেটা ভণ্ডামি করো, বেটা ভণ্ডামি করো, আমি সেখানে যুদ্ধ করতে যাইমু, সেখানে আমি বিরাট বিরাট বোমা ফালাইমু, সেখানে পরিবেশ শেষ করে দিব আমি আরও, আর তুমি এইসো এখানে পরিবেশ নিয়ে কথা কইতে মিয়া সরমিয়া। অর্থাৎ ট্রাম্পের ভাষ্য হয়েছে এরকম, আমি পরিবেশ মানে চাচ্ছি না। অর্থাৎ এর পূর্বেও সেই পরিবেশ যেই জলবায়ু চুক্তি ছিল প্যারিস, সেখান থেকেও সে মানে নাম প্রত্যাহার করে নিছে আর কি। হ্যাঁ, এরকম আন্তর্জাতিক অনেক সংস্থা থেকে ট্রাম্প নাম প্রত্যাহার করে নিতেছে। যা হোক, বিশ্ব কোন দিকে যায় বলা যায় না, আবারও হয়তো কোনো একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে হয়তো বা পৃথিবী আইসা পড়ে কিনা তাও জানা যায় না। হ্যাঁ, এখানে চীন যেহেতু বড় একটা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, সে বিষয়ে কি হয় তাও বলা যায় না। এখানে হয়তো রাশিয়ার সাথে ভালো একটা নেগোসিয়েশন যুক্তরাষ্ট্র করবে, করে রাশিয়াকে নিউট্রাল রেখে চীনের সাথে হয়তো খেলা শুরু করবে, হয়তো এরকম হইতে পারে, জানি না কী হোক। যা হোক, সর্বশেষ আমরা চাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা সমাপ্তি হোক, ন্যায্যতার ভিত্তিতে সবাই সুন্দরভাবে একটা সমাধানে আসুক। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আমরা একটু গাজা ভূখণ্ড নিয়ে একটু আমরা কথা বলতে হবে। গাজা ভূখণ্ড সেটা হচ্ছে কি আপনার গাজা ভূখণ্ডতে যে যুদ্ধ চলছিল, সেখানে একটা অস্থায়ী মানে যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আর কি, সেই যুদ্ধবিরতি চুক্তির অধীনে আবার কিছু বন্দি বিনিময় চুক্তি হয়েছে আবার। সেই বন্দি বিনিময়ে চুক্তির আওতায় হামাস
তাদের কাছে বন্দি থাকা যে সমস্ত ইসরায়েলি আছে তাদেরকে বন্দি দিয়েছে, বিনিময়ে ইসরায়েল থেকে আপনার 629 জন না 30 জন লোক ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ইসরায়েল মুক্তি দেয়নি। আর মুক্তি না দিয়ে তারা এখানে সেখানে বলতেছে যে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। অর্থাৎ কীভাবে যে হামাস যে সমস্ত ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দেয়, মুক্তি দেওয়ার পূর্বে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের মতো করে আর কি, এটাতে হয়তো নাকি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে, তাই এই অজুহাত দিয়া তারা ওই যে ফিলিস্তিনিদেরকে বন্দি দিচ্ছেন আর কি। এখন ফিলিস্তিনের অর্থাৎ ফিলিস্তিনের যে হামাস যোদ্ধারা আছেন তারা বলতেছেন, হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েল এখানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, কেননা তাদের বন্দীদেরকে মুক্তি দেওয়ার পরেও, জিম্মিদের মুক্তি দেওয়ার পরেও তারা বন্দীদের মুক্তি দেয়নি। এই আর সর্বশেষ আপডেট হয়েছে যেমন হামাস যুদ্ধ, ইসরায়েল হয়তো পশ্চিম তীরে আবার একটা যুদ্ধ শুরু করতে পারে, কেননা সেখানে তারা যে সমস্ত ট্যাঙ্ক, বুলডোজার ইত্যাদি নিয়ে সব কিছু রেডি। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষ্য অনুযায়ী তারা যে কোনো সময় সেখানে কোনো অপারেশন শুরু করতে পারে। আর জানি না কি হয় সেখানে, আসলে আরেকটা মনে হয় গাজার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে সেখানে অবস্থা খুবই ভয়াবহ, যেটা হয়তো অনেক দেশের মিডিয়ায় হয়তো প্রচার করে না। কিছু মানে মুসলিমের পক্ষপাতিত্ব কিছু মিডিয়া আছে, তারা হয়তো প্রচার করতেছে অল্প অল্প, কিন্তু তাও অনেকে চাপ দেওয়া বা এটাকে মানে কণ্ঠ রোধ করে রাখতে চাইতেছে। আর একটু লেবাননের ঘুরে আসি। লেবাননে আমরা জানি যে প্রায় 4 থেকে 5 মাস আগে লেবাননের যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, তিনি ইসরায়েলের হামলায় ইন্তেকাল করেছেন। আর এতদিন তাকে আপনার অজ্ঞাত কোনো এক স্থানে দাফন করে রাখা হয়েছিল, কিন্তু সর্বশেষ এখন পরিস্থিতি যখন একটু শান্ত হয়েছে, ইসরায়েলের সাথে যুদ্ধবৃদ্ধি হয়েছে, এখন প্রায় 5 মাস পরে আপনার ওই তার স্মরণে আর কি আপনার ওই দিন গায়েবানা জানাজা যেটা হওয়ার কথা ছিল, সেখানে ইসরায়েল তার ওই লেবাননের রাজধানীতে ওই যেখানে হিজবুল্লাহর সদস্যগণ আপনার করতেছিল যে গায়েবানা জানাজার জন্য প্রিপারেশন নিচ্ছিল বা গায়েবানা জানাজা পড়ছিল, সেখানে ড্রোন উড়াইছে এবং যুদ্ধ বিমান উড়িয়েছে। আর এই যে লেবাননের সাথে সম্মতি রেখে হাসান নাসরুল্লাহর গায়েবানা জানাজা ইরানেও অনুষ্ঠিত হয়েছে, সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও ছিলেন। আর সেখানে ইরাকেও কিন্তু একটা গায়েবানা জানাজা হয়েছে, সেখানে তারা ইসরায়েলের পতাকা পায়ে মুড়িয়ে অর্থাৎ ওই গায়েবানা জানাজার অনুষ্ঠানের দিকে গিয়েছিলেন আর কি। এই মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর আন্তর্জাতিক যতটুকু সম্ভব আমরা আলোচনা করতে চেষ্টা করছি, সারা পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে আসুক সুন্দরভাবে। পৃথিবীর সকল মানুষ, সকল অনাগত যে সমস্ত শিশুরা আছে তারা সুন্দর একটা পৃথিবী পাক, সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, আর যারা ভিডিওটা দেখবেন তারা একটা লাইক, কমেন্ট অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।